আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এইচএসসি ইংলিশের যে টেক্সট বুকটি রয়েছে আমরা ধারাবাহিক সিরিজে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আর্ট অ্যান্ড ক্রাফট যে তোমাদের ইউনিটটা আছে সেখান থেকে আমরা একটা লেসন পড়ব। চলো আমরা দেখি আজকে কোন লেসনটা পড়বো। আমরা যে তোমাদের আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড অর্থাৎ লেসন 3 আর্ট বি অর্থাৎ বি পার্টে যে অংশটুকু আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা একটু দেখি আজকের আলোচনায় কি কি আছে একটু আমরা দেখে নিই, কেমন? চলো আমরা একদম ভেঙে ভেঙে পড়াবো তোমাদেরকে প্রতিটি বিষয়। আরেকটি বিষয় তোমাদেরকে বলে রাখি, আমরা আমাদের চ্যানেল থেকে অর্থাৎ জাহিদ স্যার চ্যানেল থেকে ধারাবাহিকভাবে ইউটিউবে এই ভিডিওগুলো আপলোড করছি। আমরা প্রতিটি টপিককে একটি ভোকাবুলারি অংশ রেখেছি, একটি প্যাসেজ অংশ আলোচনা রেখেছি, আরেকটি এমসিকিউ তোমাদের যে একবারে ইংরেজি প্রথম পত্রের 1 নম্বরে যে প্রশ্ন আনসারগুলো আসে সেজন্য ওইখান থেকে আমরা একটা অংশ রেখেছি। অর্থাৎ প্রতিটি প্যাসেজে 3টা পার্ট হবে, একটা প্যাসেজ পার্ট, একটা তোমার ভোকাবুলারি পার্ট, আর একটা হবে তোমার এমসিকিউ পার্ট। তো আমরা ডেসক্রিপশন বক্সে আমরা তোমাদেরকে আজকের যে প্যাসেজ আলোচনা করব সেটার ভোকাবুলারি পার্ট এবং তোমার এই এমসিকিউ পার্টটি যখন আমরা আপলোড করব এখানে দিয়ে দিব, পরবর্তীতে তোমরা দেখে নিতে পারবে। চলো আমরা একটু দেখে নিই এখানে কি আলোচনা হয়েছে, আমরা একটু দেখে নিই। আমরা একবারে গ্রামাটিক্যাল ধরে ধরে তোমাদেরকে পড়াবো। দেখো এখানে কি বলেছে, আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড অর্থাৎ আমরা দেখো আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড অর্থাৎ শিল্পকে বোঝানো হয়। এখানে শিল্প বুঝে না, কারণ ভাইয়া ইজের পরে এখানে ভার্ব যেটি আছে এটা V3-তে আছে। জেনারেলি আমরা জানি টেন্সে ইজের পরে যদি কোনো মেইন ভার্ব আসে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, বাট এখানে যেহেতু V3-তে আছে আমরা বুঝে নিব বাক্যটি প্যাসিভে আছে। অর্থাৎ আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড অর্থাৎ শিল্পকে বোঝানো হয়, শিল্প বুঝে না। এই অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে একটি শব্দ আছে। আজকে থেকে মনে রাখবা, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে যদি কোনো শব্দ থাকে সেটা হবে অ্যাডভার্ব। কি হবে? অ্যাডভার্ব। আমরা আরও একভাবে এটা বোঝার সুযোগ আছে, জেনারেল জেনারেল এই শব্দটি কিন্তু অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ, কিন্তু এই অ্যাজেক্টিভের সাথে আমরা যদি এলওয়াই যুক্ত করি তাহলে কিন্তু অ্যাডভার্ব হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাডভার্ব। অর্থাৎ জেনারেল অ্যাজেক্টিভ এর সাথে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়েছে। পক্ষান্তরে তুমি যদি নাউনের সাথে এলওয়াই যোগ করো তখন কিন্তু সেটা অ্যাডভার্ব হয় না, সেটা হয়ে যাবে অ্যাজেক্টিভ। যেমন আমরা বলতে পারি ফ্রেন্ড, ফ্রেন্ডের সাথে ফ্রেন্ড নাউন এর সাথে এলওয়াই যুক্ত হলে ফ্রেন্ডলি, অর্থাৎ এটা অ্যাজেক্টিভ হবে। আমরা অনেকেরই একটা ভুল ধারণা আছে এলওয়াই থাকলে অ্যাডভার্ব। আশা করি আজকে এই বিষয়টি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। দেখো আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড অর্থাৎ শিল্পকে বোঝানো হয় কী হিসাবে? অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভ স্কিল ইন এ রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস ইনক্লুডিং পেইন্টিং, ড্রয়িং, স্কাল্পচার অ্যান্ড আর্কিটেকচার। আমরা অ্যাজের পরে যে অংশটুকু পড়েছি এতটুকু, এখানের মধ্যে কোনো ফাইনের ভার্ব আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ যে ভার্ব দেখে সময় চেনা যায় তাকে আমরা ফাইনের ভার্ব বলবো। তো এখানে যেহেতু ভার্ব আমরা কোনো ফাইনের ভার্ব দেখতে পাচ্ছি না, অর্থাৎ এই যে এখানে একটা ইজ একটা ফাইনের ভার্ব, অর্থাৎ এটি একটি ক্লজ, এই ক্লজের সাথে একটি ফ্রেজকে যুক্ত করেছে অ্যাজ। তাহলে এই অ্যাজটা এখন আর কনজাংশন হিসাবে ব্যবহৃত হবে না, কারণ দুটো ক্লজকে যুক্ত করলে তখন অ্যাজটা হবে কনজাংশন, বাট একটা ক্লজ আর একটা ফ্রেজকে যুক্ত করলে তখন সেটা হবে প্রেপোজিশন। কি হবে ভাইয়া? প্রেপোজিশন। তাহলে অ্যাজটা এখানে প্রেপোজিশন। তাহলে কী হিসাবে বোঝানো হয়? অ্যান এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন অর্থাৎ মানুষের কল্পনার অভিব্যক্তি অর্থাৎ বহিঃপ্রকাশ হিসাবে, অ্যান্ড ক্রিয়েটিভ স্কিল, ক্রিয়েটিভ স্কিল অর্থাৎ সৃজনশীল দক্ষতা, ইন এ রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস অর্থাৎ এই যে তোমার যে কর্মকাণ্ডের পরিসর আছে, রেঞ্জ মানে পরিসর, রেঞ্জে যদি আমি একটা সিনোনিম ইউজ করি ভ্যারাইটি বলতে পারি, ঠিক আছে? আমরা ভ্যারাইটি অর্থাৎ পরিসর। তাহলে এখানে কি বলেছে? ইন এ রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস অর্থাৎ কর্মকাণ্ডগুলোর পরিসর, ইনক্লুডিং ওই কর্মকাণ্ডের মধ্যে এই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে কি কি আছে, অর্থাৎ ইনক্লুডিং, এই ইনক্লুডিংটা ভাইয়া ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তুমি হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাকে। দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে অনেকেই মনে করে নিশ্চয়ই এটা নন ফাইনাইট ভার্ব, কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এই নন ফাইনাইট ভার্বটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে তখন এটাকে বলে পার্টিসিপল। এই পার্টিসিপলটা হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব, এমনকি প্রেপোজিশন হতে পারে, ঠিক আছে? তাইলে আমরা এই জায়গায় এই বাক্যে এই অংশে এই ইনক্লুডিংটা
প্রেপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে ইনক্লুডিং এই অ্যাক্টিভিটিসের মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে? পেইন্টিং, ড্রয়িং, স্কাল্পচার অ্যান্ড আর্কিটেকচার। তোমরা এই 4টি বিষয় নিয়ে এই অ্যাক্টিভিটিসগুলো আছে। অ্যাক্টিভিটিসগুলো যেগুলো মানুষের কাল্পনিক চিন্তাভাবনার বহিঃপ্রকাশ এবং সৃজনশীল দক্ষতা। আশা করি বুঝেছো। দেখো আমরা একটু এই অংশটুকু দেখি। দ্য এইম অফ আর্ট, অর্থাৎ শিল্পের লক্ষ্য। এইম মানে কি ভাইয়া? লক্ষ্য। তাহলে শিল্পের লক্ষ্য কি? ইজ টু, এটা কিন্তু একটা মডাল ভার্ব। এটা একটা কি ভার্ব? মডাল ভার্ব। এম টু, ইজ টু, আর টু, এগুলো কি ভার্ব? মডাল ভার্ব। এবং মডাল ভার্বের পরে আমরা সবাই জানি ভার্বের বেস ফর্ম বসে। এই যে ইভোক, এটা ভার্বের বেস ফর্ম। অর্থাৎ তোমার শিল্পের লক্ষ্য হলো ইভোক, অর্থাৎ জাগিয়ে তোলা, মনের মধ্যে কোনো কিছু বহিঃপ্রকাশ, অর্থাৎ কোনো চেতনা বা অন্য অনুভূতি জাগিয়ে তোলা। তার মানে জাগিয়ে তোলে কি? ফিলিংস অ্যান্ড ইমোশনস, অর্থাৎ আবেগ, অনুভূতি, এগুলো জাগিয়ে তোলে। কে জাগিয়ে তোলে? শিল্পর লক্ষ্যই হলো তোমার মনের যে অনুভূতি, আবেগ, এগুলোকে জাগিয়ে তুলবে। দ্যাট আর কনসিডার্ড অ্যাস্থেটিক, যেটাকে বিবেচনা করা হয় নান্দনিক হিসাবে। অ্যাস্থেটিক মানে কি? নান্দনিক। অ্যাস্থেটিক মানে কি? নান্দনিক, অর্থাৎ বিউটি। এই দেখো আর কনসিডার্ড, এটাকে কিন্তু প্যাসিভে ব্যবহৃত হয়েছে। এটা কিসে ব্যবহৃত হয়েছে? প্যাসিভে। চলো আমরা এটা একটু দেখি, একটু 30 সেকেন্ড সময় নিচ্ছি। সরি 30 সেকেন্ড আমি একটু সময় নিলাম তোমাদের থেকে। দেখো দ্যাট আর কনসিডার্ড, যেটাকে বিবেচনা করা হয় অ্যাস্থেটিক মানে নান্দনিক হিসাবে। দ্যাট ইজ, এই নান্দনিকটা আসলে কি বোঝাচ্ছে? এটার একটা পরিচয় দিচ্ছে এই জায়গায়। দেখো অ্যাপোজিটিভ হিসাবে দেখো দুটো হাইফেনের মাঝখানে কিংবা দুটো কমার মাঝখানে যদি সাবজেক্ট বা অন্য কিছুর পরিচয় দেয় তখন আমরা অ্যাপোজিটিভ বলি। ঠিক আছে? তো অ্যাস্থেটিকের একটা পরিচয় দিয়েছে নান্দনিকতার। কি এটা? কি জিনিসটা আসলে কি? দ্যাট ইজ কনসার্নড উইথ বিউটি, যেটা সৌন্দর্যের সাথে সম্পর্কিত। তাহলে অ্যাস্থেটিকটা কি ভাইয়া? সৌন্দর্যের সাথে সম্পর্কিত। বাট আর্ট অলসো ক্যান বি এ ফর্ম অফ সোশ্যাল কমেন্টারি, অর্থাৎ শিল্পকে বলা যেতে পারে ক্যান বি ফর্ম মানে রূপ, অফ সোশ্যাল কমেন্টারি, অর্থাৎ সামাজিক ভাষ্যরূপ, বিবরণী। কমেন্টারি মানে তোমরা আছে না ক্রিকেট খেলায়, ফুটবল খেলায় যে ধারা বিবরণী দেয়, এগুলোকে কমেন্টারি বলে। অর্থাৎ সামাজিক যে বিবরণী, সামাজিক যে সামাজিক ভাষ্যরূপ হিসেবেও বলা যেতে পারে। ঠিক আছে? কাকে? শিল্পকে। আমরা এবার এই পাশে আসি। এ পেইন্টিং অফ সানসেট ওভার দ্য সি গ্লোরিফাইস নেচার। আমি এই অংশটুকু যদি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি, আমি একটু ফাস্ট পড়ে যাচ্ছি যেহেতু প্যাসেজ সবসময় বোরিং থাকে, বাট যতটুকু গ্রামার তোমার প্রয়োজন ততটুকুই আমি এক্সপ্লেইন করার চেষ্টা করেছি তোমাদের যাতে কাজে লাগে। কেমন? দেখো এই পেইন্টিং অফ সানসেট ওভার দ্য সি, এই গ্লোরিফাইস, এখানে এটা হলো একটা ফাইনাইট ভার্ব। এটা ভার্বের সাথে যুক্ত হয়েছে, মেইন ভার্বের সাথে। তার মানে আমি বলতে পারবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এই গ্লোরিফাইসের আগে যতগুলো শব্দ আছে সবগুলো মিলে একসাথে সাবজেক্ট হয়েছে, অর্থাৎ এই পেইন্টিং অফ সানসেট ওভার দ্য সি। তাহলে এই সাবজেক্টটা অনেক বড় হওয়ায় অনেকগুলো প্রেপোজিশন আছে, একটা প্রেপোজিশন আছে, একটা ওভার প্রেপোজিশন আছে। তাহলে এই প্রেপোজিশনকে আমি এবার পার্টিশন করে এবার একটা অংশ বের করি। এ পেইন্টিং, দেখো এটা একটা নাউন, এটা ডিটারমিনার। সানসেট, এখানে শুধু একটি শব্দ আছে তার মানে নাউন। দ্য সি, এখানে আবার দুইটি শব্দ আছে তার মানে এটা নাউন, এটা ডিটারমিনার। তার মানে কি বোঝাচ্ছে? এই যে সাগরের উপরে যে সূর্যাস্তের চিত্র যেটি আছে এটা গ্লোরিফাইজ করে, মহিমান্বিত করে, মুগ্ধ করে। কাকে? নেচারকে, অর্থাৎ প্রকৃতিকে মুগ্ধ করে। বাট ওয়ান দ্যাট শোস এ ওয়ার রেভিস্ট টাউন ক্যান কনভে এ সেন্স অফ অ্যাঙ্গুইশ। এই দেখো এই ওয়ান একটা সাবজেক্ট, এই ওয়ানের ভার্ব এই জায়গায় মানে ক্যান কনভে। কেমন? আর এইটা হলো একটা ক্লজ। দেখো এটা আরেকটা ক্লজ, এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। দ্যাট যারা যেহেতু যুক্ত আছে এই ক্লজের এই সাবজেক্ট, এই হলো তোমার ফাইনাইট ভার্ব শোসটা। তাহলে ওয়ান যেটা কি না, দ্যাট শোস এ ওয়ার রেভিস্ট টাউন। ওয়ার রেভিস্ট মানে কি? যুদ্ধ বিধ্বস্ত। ওয়ার রেভিস্ট মানে কি? লিখে রাখতে পারো যুদ্ধ বিধ্বস্ত, যেটা কিনা শো করে, যেটা কিনা দেখায় যুদ্ধ বিধ্বস্ত শহর।
ক্যান কনভে এ সেন্স অফ অ্যাঙ্গুইশ। বা অ্যাঙ্গুইশ মানে যন্ত্রণা, অ্যাঙ্গুইশ মানে কি যন্ত্রণা, দুঃখ, কষ্ট। তার মানে আমরা বলতে পারি আমরা যদি সাগরের উপর সূর্যাস্তের চিত্রকল্প দেখি সেটা প্রকৃতিকে মহিমান্বিত করে, বাট পক্ষান্তরে যদি আমরা দেখি, কি দেখি, আমাদেরকে দেখানো হয় ওয়ার রেভেজ টাউন, অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত একটা শহরকে দেখানো হয়, তখন কিন্তু আমাদের মনে ধারণ করবে, কি ধারণ করবে, যন্ত্রণা ধারণ করবে, অ্যাঙ্গুইশ। ঠিক আছে, এই প্রত্যেকটি টপিক আমি একদম ধরে ধরে আলোচনা করছি। এগুলোর কিন্তু ভোকাবুলারি পার্টের আরেকটি ভিডিও আছে, তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওটি চাইলে করে নিতে পারো। প্রত্যেকটি ওয়ার্ডের সিনোনিম, অ্যান্টোনিম থেকে শুরু করে একদম তোমার নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, প্রত্যেকটি বিষয় আমরা আলোচনা করেছি সেখানে। তো আমরা চলে যাই, এরপরে কি আছে আর একটু দেখে নিই। আচ্ছা দেখো, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, দেখো সারা বিশ্বে, এই থ্রু আউট কিন্তু এই জায়গায় প্রেপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে। থ্রু আউট একটা কি, এই জায়গায় প্রেপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে। থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সারা বিশ্বে, পিপল অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা বা অ্যাকনোলেজ করা মানে স্বীকার করা, ঠিক আছে, মেনে নেওয়া। তাহলে এখানে এটা ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে মানুষ কি অ্যাপ্রিসিয়েট করে, কি স্বীকার করে, অ্যাকনোলেজ করে, ঠিক আছে, আর্ট। তাহলে আর্ট ফর ইটস পাওয়ার, অর্থাৎ শিল্পকে স্বীকার করে নেয়। কেন, কিসের জন্য, ফর কিসের জন্য, ইটস পাওয়ার এটার শক্তির জন্য। এই পাওয়ারটা কিন্তু নাউন, আর ইটসটা হলো এখানে ডিটারমিনার। কি ডিটারমিনার, এটা পসেসিভ ডিটারমিনার। ঠিক আছে, তাহলে এটার শক্তির জন্য এটাকে স্বীকার করে নিয়েছে, এটাকে মেনে নিয়েছে, এটাকে প্রশংসা করেছে কারা, পিপলরা। ঠিক আছে, টু এফেক্ট দ্যাম ইন ক্রিয়েটিভ ওয়েজ, অর্থাৎ প্রভাবিত করে। দ্যাম, দ্যাম মানে কারা ভাইয়া, এই পিপলগুলাকে বোঝাচ্ছে, এই পিপলগুলাকে বোঝাচ্ছে। পিপল অর্থাৎ তাদেরকে প্রভাবিত করে। এফেক্ট, এফেক্ট মানে প্রভাবিত করে, এখানে ভার্বের বেস ফর্ম বসেছে টুর পরে। তাহলে প্রভাবিত করে তাদেরকে কিভাবে, ইন ক্রিয়েটিভ ওয়েজ অর্থাৎ সৃজনশীল পথে তাদেরকে প্রভাবিত করে কারা, শিল্প, অর্থাৎ শিল্পের দ্বারা এই মানুষগুলো সৃজনশীল পথে তাদেরকে নিয়ে যেতে পারে। এই জন্য বলছে এটার পাওয়ারের জন্য তারা এই আর্টকে অ্যাপ্রিসিয়েট করে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, অ্যাজ দ্য ফেমাস পেইন্টার পাবলো পিকাসো, দেখো পাবলো পিকাসো তোমরা সবাই চিনো, একজন জনপ্রিয়, বিখ্যাত, গ্রেট, প্রমিনেন্ট, এমিনেন্ট পারসন। তিনি একজন পেইন্টার ছিলেন। তিনি বলেছিলেন দ্য পারপাস অফ আর্ট, অর্থাৎ শিল্পের উদ্দেশ্য, এই দেখো এখানে এই অংশটুকু, এই যে দ্য পারপাস অফ আর্ট, এই অংশটুকু কিন্তু সাবজেক্ট, দাটা ডিটারমিনার, পারপাসটা হলো নাউন, আবার এখানে এটা একটা নাউন, তাহলে প্রেপোজিশন দ্বারা যুক্ত হয়েছে। ঠিক আছে, পুরোটা একটা নাউন ফ্রেজ। দ্য পারপাসটা একটা কি, নাউন ফ্রেজ, ডিটারমিনার এবং নাউন যুক্ত হয়ে একটা নাউন ফ্রেজ হয়েছে, আবার প্রেপোজিশনের পর আরেকটি নাউন বসেছে। তাহলে দ্য পারপাস অফ আর্ট অর্থাৎ শিল্পের লক্ষ্য হলো ইজ ওয়াশিং, অর্থাৎ মুছে ফেলা, কি মুছতে ফেলা, কি দ্য ডাস্ট অর্থাৎ ধুলো, দ্য ডাস্ট অর্থাৎ কি ধুলো, অফ ডেলি লাইফ আমাদের ডেলি লাইফ, অফ আওয়ার সোলস আমাদের আত্মা থেকে প্রতিদিনের যে ধুলো ময়লা আছে এগুলো মুছে ফেলায় কার কাজ, কার উদ্দেশ্য ভাইয়া, কার উদ্দেশ্য, আর্টের উদ্দেশ্য। এটা কে বলেছে, পাবলো পিকাসো। এই লাইনটা খুব ভালো করে জেনে রাখবা, যদি কোনো জায়গায় প্রয়োজন হয় সরাসরি কোট করার সুযোগ আছে, যেহেতু এটা সরাসরি পাবলো পিকাসো বলেছে। দেখো, আর্ট ইন আওয়ার কান্ট্রি, দেখো হ্যাজ, এটা কিন্তু ফাইনাইট ভার্ব, হ্যাজটা ফাইনাইট ভার্ব, তার মানে এই জায়গাটায় এটা একটা সাবজেক্ট, এই সাবজেক্টে একটা প্রেপোজিশন আছে, এর আগে একটা শব্দ মানে নাউন, এবং এখানে দুটো শব্দ মানে একটা নাউন আর একটা কি ভাইয়া, ডিটারমিনার। এই ডিটারমিনারটাও কিন্তু পসেসিভ ডিটারমিনার। ঠিক আছে, তাহলে আর্ট ইন আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশে যে শিল্প, হ্যাজ এ লং হিস্ট্রি অর্থাৎ একটা দীর্ঘ ইতিহাস আছে, দীর্ঘ কি আছে, সুদীর্ঘ ইতিহাস আছে। ইট হ্যাজ বিন প্র্যাকটিস, হ্যাজের পরে বিন বসেছে, আবার প্র্যাকটিস বসেছে, তাহলে কিন্তু হ্যাজ বিন হলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু এখানে হ্যাজ বিনের পর V3 বসিয়ে দিয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভার্সন বসেছে। তাহলে এটাকে চর্চা করা হয় ইন হাউসহোল্ড, হাউসহোল্ড মানে কি বে, বসত বাড়িতে, ইন দ্য ফর্ম অফ পট্রি, কি রূপে এটাকে বসত বাড়িতে চর্চা করা হয়, পট্রি অর্থাৎ মৃৎশিল্প, নকশিকাতা, এমব্রয়ডারিড কোয়াইল মানে নকশিকাতা, আলপনা or ইন্টিগ্রেট, আলপনা তোমরা সবাই চিনো, আমরা পহেলা বৈশাখ সহ বিভিন্ন উদযাপনে আমরা এই আমাদের ক্যাম্পাস বলে, কলেজ ক্যাম্পাস, ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমরা এগুলো, এই আলপনাগুলো করে থাকি। মোস্টলি ফ্লোরাল ডিজাইন বা ফ্লোরাল কিন্তু ফ্লাওয়ারের অ্যাডজেক্টিভ ফর্ম, অর্থাৎ ফুলেল, আমরা বলি না ফুলেল শুভেচ্ছা, তাহলে ফ্লোরাল মানে ফুলেল ডিজাইন। ইন রাইস পেস্ট, রাইস মানে চাল আর পেস্ট মানে কাই, অর্থাৎ চালের কাইয়ে
ফুলের নকশা ডান অন ক্লে ইয়ার্ডস। ক্লে ইয়ার্ডস মানে ক্লে মানে মাটি ভাইয়া। আমি একটু ফাস্ট পড়ছি যেহেতু এগুলো তোমাদের একদম ধরে ধরে প্রত্যেকটি বিষয় পড়াতে হবে, তোমাদের ধৈর্যেরও একটা বিষয় থাকবে এখানে। তো আমি যে বিষয়গুলো আলোচনা করছি এগুলো তুমি যতটুকু আলোচনা তোমার জন্য প্রয়োজন ততটুকুই আমি করছি মূলত। দেখো ক্লে অর্থ কি? মাটি। ইয়ার্ডস অর্থ উঠান, অর্থাৎ মাটির তৈরি উঠানে, ঠিক আছে, চালের কাই দিয়ে তোমার ফুলের বিভিন্ন নকশা তৈরি করে, এই যে আমরা পিঠা টিঠা বানাই না, এগুলোর কথাই বলছে মূলত। অ্যান্ড সুখের, এটা কি লিখছে এখানে? সুখের হাড়, সুখের হাড়ি, এখানে বানানটা হয়তো ভুল আসছে, শখের হাড়ি এরকম কিছু একটা হবে। অর পেইন্টেড আর্থেন পটস, অর্থাৎ মাটির তৈরি যে পাত্রগুলো আছে এগুলোকে আর্থেন পটস বলে। এগুলোর উপর আমরা আঁকাআঁকি করি, মাটির তৈরি যে পাত্রগুলো থাকে না এগুলোর মধ্যে আমরা আঁকাআঁকি করি। অ্যান্ড দেয়ার লাইটস অর্থাৎ ঢাকনা, লাইটস অর্থ কী? হ্যাঁ ঢাকনা। এই ঢাকনাগুলোর মধ্যেও আমরা আঁকাআঁকি করি। এগুলোই মূলত বোঝাচ্ছে আমরা বসত বাড়িতে যেভাবে ব্যবহার করে থাকি। আমরা এই পেজটা একটু পড়ে দেখি কি বলেছে এখানে। দেখো দিস আর এক্সাম্পল, এগুলোই হলো উদাহরণ অফ ফক আর্ট, অর্থাৎ লোকশিল্পের। ভাই ফক আর্ট মানে কি? লোকশিল্পের। বাট দেয়ার ইজ অ্যানাদার ফর্ম অফ আর্ট, অর্থাৎ বাট সেখানে অন্য আরেক ধরনের কি রূপ আছে শিল্পের। ইজ এটা এখানে ফাইনাইট ভার্ব, ঠিক আছে, সেখানে আরেকটি রূপ আছে। ভাই আরেকটি রূপ কি? উইচ ইজ কল্ড মডার্ন আর্ট, যেটাকে বলা হয় আধুনিক শিল্প। ইজের পর ভাইয়া কল্ড বসেছে মানে V3 বসেছে, তার মানে বাক্যটি প্যাসিভে আছে। সাধারণত ইজের পর ভার্ব আসলে, মেইন ভার্ব আসলে আইএনজি যুক্ত হয়। কখন V3 হয়? যখন বাক্যটি প্যাসিভ হয়, অর্থাৎ যখন ভার্বের কাজ সাবজেক্ট করে না। অর্থাৎ শিল্প, হুইচ মানে তো আর্ট, অ্যান্টিসিডেন্ট হিসাবে হুইচ বসেছে এখানে আর্টের জায়গায়। তাহলে হুইচ যেটিকে ডাকা হয়, ও কিন্তু ডাকে না, মানে শিল্প কি শিল্পকে নিজেকে ডাকে মডার্ন আর্ট হিসেবে? না, ওকে ডাকা হয়। এই জন্য বলা হয়েছে হুইচ ইজ কল্ড, অর্থাৎ যেটিকে ডাকা হয় কি নামে? মডার্ন আর্ট, অর্থাৎ আধুনিক শিল্প নামে। হুইচ ওইস অর্থাৎ ঋণী, ওইস অর্থ কি তোমরা সবাই জানো? ঋণী, ঋণী, ঠিক আছে, ঋণ। আমাদের থেকে টাকা পয়সা পাইলে আমরা বলি না ঋণ আছে, এই ঋণ। হুইচ যেটি ঋণী, কার কাছে ঋণী? এই আধুনিক শিল্পটা কার কাছে ঋণী? ইটস অরিজিন, এটার সৃষ্টি যেখান থেকে হয়েছে সেটার কাছে ঋণী। ভাই সৃষ্টিটা কোথা থেকে হয়েছে মডার্ন আর্টে? টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ কোথা থেকে হয়েছে? শিল্প বিপ্লব থেকে হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অর্থাৎ শিল্প বিপ্লব থেকে হয়েছে। ইন ওয়েস্টার্ন ইউরোপ, এটা কোথায় শিল্প বিপ্লবটা হয়েছে? পশ্চিম ইউরোপে। কোথায়? পশ্চিম ইউরোপে। ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, অর্থাৎ 19 শতকের মাঝামাঝি সময়ে এই শিল্প বিপ্লবটা ঘটে। 19 শতকের মাঝামাঝি সময়ে, আমরা সবাই জানি 1760 থেকে 1850 সালে শিল্প বিপ্লব ঘটে থাকে। অ্যান্ড দ্য চেঞ্জেস, এই চেঞ্জেস এটা কিন্তু ভাই নাউন, এটা কিন্তু কি ডিটারমিনার, আর্টিকেল হিসেবে, আর্টিকেল বসেছে ডিটারমিনার হিসেবে। তাহলে দ্য চেঞ্জেস ইট ব্রট ইন টেকনোলজি, যেটা কিনা পরিবর্তন নিয়ে এসেছে কোথায়? কোথায়? টেকনোলজিতে, এডুকেশনে, ম্যানুফ্যাকচারিংয়ে, কমিউনিকেশনে, অর্থাৎ চারটা জিনিসে তোমার পরিবর্তন নিয়ে এসেছে। টেকনোলজি, এডুকেশন, ম্যানুফ্যাকচারিং, কমিউনিকেশন। তোমাদের যে কোয়েশ্চেন আনসার আসবে ওখানে কিন্তু এই বিষয়গুলো, এই ডেটাগুলো তোমার বেশি প্রয়োজন হতে পারে। তো এই জন্য ডেটাগুলো একটু ভালো করে মাথায় সেট করে রাখবা। তাহলে বলো শিল্প বিপ্লবের ফলে আমাদের মধ্যে যেই পরিবর্তন এসেছে মূলত কয়টি বিষয়ে? 4টি বিষয়ে, টেকনোলজি, এডুকেশন, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কমিউনিকেশন। মডার্ন আর্ট, এই যে আধুনিক শিল্পটা, রিজেক্টেড বা এটা একটা ফাইনাইট ভার্ব। কেন ভাই? কীভাবে বুঝলেন? ভাই ভার্বের পাস্ট ফর্ম আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, অর্থাৎ যে ভার্ব দেখে আমি টেন্স চিনতে পেরেছি তাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। দেখো তাহলে মডার্ন আর্ট অর্থাৎ আধুনিক শিল্প প্রত্যাখ্যান করেছে ট্রেডিশনাল আর্টকে, অর্থাৎ ঐতিহ্যগত যে শিল্পটা আছে, যেমন আমাদের মৃৎশিল্প ছিল, এই যে বিভিন্ন শিল্পগুলো, নকশা আঁকা, তারপর আলপনা, এগুলোকে প্রত্যাখ্যান করেছে। ফর্ম অ্যান্ড অর্থাৎ ট্রেডিশনাল আর্ট ফর্ম, এই যে তোমার ঐতিহ্যগত শিল্পের রূপ আছে এটাকে প্রত্যাখ্যান করেছে, মানে রিজেক্টেড অত কি করা? প্রত্যাখ্যান করা। অ্যান্ড বিগেইন শুরু করেছে টু ক্রিয়েট নিউ টাইপ অফ আর্টিস্টিক এক্সপ্রেশন, নতুন ধরনের এই তোমার শৈল্পিক বহিঃপ্রকাশ তোমার এখানে চালু করেছে। বিগেইন মানে শুরু করেছে, টু ক্রিয়েট সৃষ্টি করেছে, নিউ টাইপ নতুন ধরনের আর্টিস্টিক এক্সপ্রেশন অর্থাৎ শৈল্পিক বহিঃপ্রকাশ। ইউজিং কি ব্যবহার করে ভাইয়া? স্টাইল, ঠিক আছে, টেকনিক,
কালার্স অ্যান্ড ম্যাটেরিয়ালস দ্যাট ম্যাটেরিয়ালস মানে তোমরা সবাই জানো উপাদান, স্টাইল মানে রূপ, টেকনিক মানে কৌশল, কালার মানে রং, অ্যান্ড ম্যাটেরিয়ালস মানে উপাদান। এগুলো ব্যবহার করে তোমার কি করেছে, নতুন ধরনের তোমার শৈল্পিক বহিঃপ্রকাশ ঘটিয়েছে। দ্যাট কুড অ্যাডোকুয়াইটলি মানে কি ভাইয়া, পর্যাপ্তভাবে। অ্যাডোকুয়াইটলি মানে কি, পর্যাপ্তভাবে। তোমাদের অ্যাডমিশনে এই ওয়ার্ডটা সবচেয়ে বেশিবার এসেছে। অ্যাডোকুয়াইটলি মানে কি, পর্যাপ্তভাবে, এনাফলি, ঠিক আছে, সাফিসিয়েন্টলি, এনাফ, ঠিক আছে, তার মানে পর্যাপ্তভাবে। রিফ্লেক্ট প্রতিফলিত করে, রিফ্লেক্ট মানে কি, প্রতিফলিত করে। দেখো মডেল অক্সিলারি এবং মেইন ভার্ব রিফ্লেক্ট এই দুটোর মাঝখানে একটা শব্দ বসেছে যেটা অ্যাডভার্ব। আজকে দেখে মনে রাখবা, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব কিংবা মডেল অক্সিলারি ভার্ব কিংবা মেইন ভার্ব এই দুটোর মাঝখানে যে শব্দটি বসে সরাসরি সেটি অ্যাডভার্ব হয়, যেটি পর্যাপ্তভাবে প্রতিফলিত করেছে দ্য স্পিরিট অফ দ্য টাইম, অর্থাৎ সময়ের চেতনাকে, সময়ের কাকে, চেতনাকে। অ্যান্ড দ্য প্রোফাউন্ড চেঞ্জেস ইন হিউম্যান থট, প্রোফাউন্ড চেঞ্জেস, প্রোফাউন্ড মানে কি, গভীর, মানে ইনসাইড, ভেতর থেকে, ডিপ অর্থাৎ একদম গভীর, ঠিক আছে, একটা গভীর পরিবর্তন এনেছে, অর্থাৎ গ্রেটও বলতে পারো, মানে ব্যাপক পরিবর্তন এনেছে, হিউজও বলতে পারো, ইন হিউম্যান থট অর্থাৎ মানুষের চিন্তাভাবনায়। আমরা এই টপিকের বাকি যে প্যাসেজের অংশটুকু আছে তোমাদেরকে আমি দেখিয়ে রাখছি। এটা আমরা ক্লাস যেহেতু বড় হয়ে যাচ্ছে, আমরা 1, 2, 3 এই বাকি অংশটুকু আমরা এই নেক্সট ক্লাসে করব। ওই আগামী ক্লাসের ভিডিওর লিঙ্কটা আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।